দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। দুবাইয়ে চলন্ত গাড়িতে আগুনে ধরে 5 বাংলাদেশি নিহতের ঘটনায় শোকের ছায়া বিরাজ করছে নিহতদের পরিবারে। নিহতরা সবাই ঢাকার দোহার ও নবাবগঞ্জের বাসিন্দা। স্বজনরা জানিয়েছেন স্থানীয় সময় রোববার বিকেল 3টায় কর্মস্থলে যাওয়ার পথে তাদের গাড়িটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই মারা যান 5 প্রবাসী বাংলাদেশি। এদের মধ্যে 4 জনের বাড়ি নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়নের বালেঙ্গা গ্রামে। তারা হলেন রানা, রাশেদ, রাজু ও ইবাদুল। অপরজন দোহার বাজার এলাকার বাসিন্দা হীরা মিয়া। পরিবার জানিয়েছে দুবাইয়ে একই কোম্পানিতে কাজ করতেন তারা। আমি কেমন এই সংসার চালামো, আমি কেমন বউ রাখবো, আমার ছেলের লাশটা চাই। কালকে উঠাই কত কথা কইলে 4 দিনের দ্বিপক্ষীয় সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট স্থানীয় সময় সন্ধ্যা 6টায় বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করে। 8 থেকে 11 জুলাই বেইজিংয়ে অবস্থানকালে প্রধানমন্ত্রী 10 জুলাই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। এছাড়া চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সাথে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠকে অংশ নেবেন শেখ হাসিনা। এ সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে 20 থেকে 22টি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে বাংলাদেশ সময় বেলা 11:15টার দিকে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা। মন্ত্রী, 3 বাহিনীর প্রধান সহ সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান। 11 জুলাই বেলা 11টায় দেশের উদ্দেশ্যে রওনা হবেন সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবশেষ 2019 সালের জুলাইয়ে বেইজিং সফর করেন। দুই দেশ আগামী বছর কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপন করবে। প্রধানমন্ত্রীর চীন সফরে কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধির পাশাপাশি গুরুত্ব পাবে ঋণ সহায়তা, রোহিঙ্গা সংকট সমাধান ও তিস্তার মতো বিষয়গুলো। তিস্তা প্রকল্পে ভারতের প্রস্তাবের পর চীনের প্রতিক্রিয়া সম্পর্কেও জানা যাবে বিশেষ বার্তা। বিশ্লেষকরা মনে করছেন ভারত ও চীন উভয়ই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। এই দুইয়ের মাঝে ভারসাম্য রক্ষা করে চলাই সামনের দিনগুলোতে সরকারের চ্যালেঞ্জ। টানা 4 মেয়াদে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার 5ম চীন সফর। ভারত সফরের 15 দিনের মাথায় এশিয়ার পরাশক্তি চীন সফরকে তাই গুরুত্বপূর্ণ বলা হচ্ছে বিভিন্ন কারণে। এবারের সফরে দ্বিপাক্ষিক সম্পর্কের কৌশলগত সহযোগিতা বৃদ্ধি পাবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন তিস্তা প্রকল্পে ভারতের প্রস্তাব সামনে আসার পর এ প্রকল্পে চীনের প্রস্তাবের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে শীর্ষ বৈঠকে বাংলাদেশ জানাতে পারে তাদের অবস্থান। যেহেতু চীন উন্নয়নের ক্ষেত্রে একটা বড় ধরনের রোল মডেল বা দৃষ্টান্ত ইতিমধ্যে স্থাপন করেছে, তারা একটা নিম্ন মধ্যবিত্ত দেশ থেকে এখন তারা দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পৌঁছেছে, তাদের এই অভিজ্ঞতাটা আমাদের কাজে লাগবে। বিআরের একটা ওভারঅল ইভ্যালুয়েশন হতে পারে এবং সেই সাথে আমার মনে হয় যে ওয়াটার গভর্নেন্স, সিটি গভর্নেন্স, হেলথ গভর্নেন্স এইসব জায়গাতেও হয়তো কিছু গুরুত্ব পেতে পারে। তবে আমি মনে করি যে এটা মূলতই অর্থনীতিকে কেন্দ্র করেই এই সফরটার গুরুত্ব। একই সাথে এই সফরে গুরুত্ব পাবে রোহিঙ্গা সমস্যা, বাণিজ্য ও বিনিয়োগ এবং অর্থনৈতিক সংকট সমাধানের জন্য চীন থেকে ঋণ নেয়ার বিষয়টি। পাশাপাশি 2026 সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হলেও চীন যেন শূন্য শুল্ক বাজার সুবিধা দেয় তা নিয়েও হতে পারে আলোচনা। কানেক্টিভিটি, ট্রেড, ইনভেস্টমেন্টের সাথে রোহিঙ্গা ইস্যুটা খুবই গুরুত্ব পাবে। বাংলাদেশ, চীন একসাথে মায়ানমারকে স্টেবিলাইজ করার ক্ষেত্রে একসাথে কাজ করবে। রোহিঙ্গা ইস্যুতে আমরা চীনাদের কাছে, চীনারাই আমাদেরকে সক্রিয়ভাবে সমর্থন করছে। তো কাজে সেক্ষেত্রে এই সক্রিয়তাটাকে আরেকটু কীভাবে বাড়ানো যায়, আরেকটু কীভাবে অর্থবহ করা যায়, যাতে করে মিয়ানমারের এদেরকে দ্রুত প্রত্যাবাসন করা যায়। অর্থনৈতিক ও বাণিজ্যিক স্বার্থের পাশাপাশি ভূ রাজনীতির কৌশলগত দিক থেকেও চীনের কাছে বাংলাদেশের বাড়তি গুরুত্ব রয়েছে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা।
আমার মনে হয় না যে চীনের যে তিস্তা প্রকল্প অর্থাৎ বাংলাদেশের মাধ্যমে যে প্রকল্পটার কথা বলা হচ্ছে সেইটার মধ্যে বড় রকমের কোনো এফেক্ট পড়বে। তাহলে চীন এবং বাংলাদেশ কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে আমরা আঞ্চলিক এবং আন্তর্জাতিক দুই জায়গাতে পারস্পরিকভাবে সহযোগিতা করে আমরা কাজ করছি। দুই দেশ আগামী বছর তাদের প্রথম কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপন করবে। এই 50 বছরে মধ্য আয়ের দেশে যেমন উন্নীত হতে যাচ্ছে বাংলাদেশ, তেমনি সুপার পাওয়ারে পরিণত হচ্ছে চীন। বাংলাদেশ যেখানে আঞ্চলিক ভারসাম্য বজায় রেখে উন্নয়নের সড়কে এগুতে চায়, সেখানে বেইজিং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে এগিয়ে নিতে চায়। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। সুখবর পাচ্ছে কুয়েত প্রবাসীরা। প্রায় এক যুগ পর গৃহকর্মীদের ভিসা পরিবর্তনের সুযোগ দিয়েছে দেশটি। রয়েছে গৃহকর্মী থেকে কোম্পানি ভিসায় পরিবর্তনের সুবিধা। আগামী 14 জুলাই থেকে 12 সেপ্টেম্বরের মধ্যে মালিকদের অনুমতি নিয়ে বেসরকারি খাতে আকামা পরিবর্তন করতে পারবেন গৃহকর্মীরা। 2 মাসের জন্য তুলে নেওয়া হয়েছে নিষেধাজ্ঞা, জানিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কুয়েতে থেকে মোহাম্মদ হেফজু মিয়ার পাঠানো তথ্যচিত্রে থাকছে প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কুয়েত। ভাগ্য বদলের আশায় দেশটিতে পাড়ি জমান বিপুল সংখ্যক মানুষ। এদের মধ্যে অনেকেই যান গৃহকর্মী ভিসায়। এবার তাদের জন্যই সুসংবাদ দিল কুয়েত সরকার। দেশটির শ্রম বাজারের বিপুল সংখ্যক প্রবাসী কাজ করেন গৃহকর্মী তথা খাদেম ভিসায়। নিয়মানুযায়ী পরিবর্তন করা যেত না এই ভিসার ধরন। এমনকি কুয়েতি নাগরিকদের বাসাবাড়ি ছাড়া কোনো কোম্পানিতেও চাকরি নিষিদ্ধ ছিল এই ভিসাধারীদের। সম্প্রতি নতুন সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার, যার আওতায় গৃহকর্মী ভিসাকে বেসরকারি খাত তথা শন ভিসায় বদলের সুযোগ দেওয়া হচ্ছে। এর ফলে বেসরকারি খাতের পছন্দসই যে কোনো চাকরি করতে পারবেন প্রবাসীরা। সরকারের এমন সিদ্ধান্তে খুশি দেশটিতে অবস্থানরত বাংলাদেশিরাও। সরকার নতুন করে এই কানুনটা করাতে যে কোনো জায়গায় ওনার কফিলা হাউল দিলে যে কোনো কোম্পানিতে আকামা লাগাইতে পারবে, আমরা এই জন্য খুব আনন্দিত। খাদেম আকামা মানে হলো যে সে শুধু কুয়েতের বাসায় কাজ করবে, এমনকি যদি ট্রান্সফার হয়েও এক কুয়েতি থেকে আরেক কুয়েতির কাছে বাসায় কাজ করতে হবে, কিন্তু যখন সে আকামাটা ট্রান্সফার করতে পারবে, এখন দেখা গেছে সে ব্যবসা করতে পারবে, কোম্পানিতে চাকরি করতে পারবে। তবে বেঁধে দেওয়া হয়েছে কিছু শর্ত। ভিসা পরিবর্তনের জন্য লাগবে নিয়োগকর্তার অনুমতি। গৃহকর্মী হিসাবে থাকতে হবে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা। সব সুতো মেলাতে পারলেই 50 কুয়েতি দিনার ফি দিয়ে পরিবর্তন করে নেওয়া যাবে ভিসার ধরন। আর প্রতি বছর সরকারকে দিতে হবে আরও 10 দিনার করে। আবার একই সুযোগ আমাদেরকে কুয়েত গভর্নমেন্ট দিয়েছে, তার জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং এটি আমাদের বাংলাদেশি বা সহ বিভিন্ন প্রবাসীদের জন্য অত্যন্ত বড় একটি সুযোগ। আজকে ওনাদের জন্য ভালো একটা পাওয়া। ওনারা সোনা কামায় হাওল দিতে পারলে ভালো কোম্পানিতে ভালোভাবে চাকরি করতে পারবো। আগামী 14 জুলাই থেকে 12 সেপ্টেম্বর পর্যন্ত 2 মাসের জন্য তুলে নেওয়া হয়েছে এই নিষেধাজ্ঞা। মধ্যপ্রাচ্যের দেশটিতে বর্তমানে কর্মরত আছেন 3 লাখের মতো বাংলাদেশি, যাদের মধ্যে গৃহকর্মীর সংখ্যা প্রায় 80,000। অনিক রহমান, যমুনা নিউজ। ফিনল্যান্ডে প্রবাসীদের কনসুলার সেবা প্রদান করেছে স্টকহোমের বাংলাদেশ দূতাবাস। রাজধানী হেলসিঙ্কিতে করা হয় 3 দিনব্যাপী এই আয়োজন। শনি, রবি ও সোমবার হেলসিঙ্কির একটি হোটেলে চলে বিশেষ এই সেবা কার্যক্রম, যাতে দূতাবাসের কনসুলার সেবা নেয় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। দেয়া হয় ই পাসপোর্ট, বায়ো এনরোলমেন্ট, এমআরপি পাসপোর্ট, জন্ম নিবন্ধন ও পাওয়ার অব অ্যাটর্নি সংক্রান্ত বিভিন্ন কনসুলার সেবা। 3 দিনে 130টি ই পাসপোর্ট আবেদন এনরোল সহ 20টি পাসপোর্ট রিনিউ, 35টি ভিসার আবেদন গ্রহণ করা হয়েছে। এছাড়াও ডেলিভারি করা হয় 150 পাসপোর্ট ও 15টি জন্ম নিবন্ধন। বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে নতুন কর্মসূচি ট্যালেন্ট পার্টনারশিপ চালু করেছে ইউরোপীয় ইউনিয়ন। দুপুরে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর সাথে এ নিয়ে চুক্তি সই করেছে 27 দেশের এই জোট। এই চুক্তির আওতায় পরীক্ষামূলকভাবে আগামী 3 বছরে 3000 দক্ষ জনশক্তি বাংলাদেশ থেকে ইউরোপের দেশগুলোতে যেতে পারবে। প্রাথমিকভাবে ইতালি ও জার্মানি, গ্রিস এই কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেছে। তবে আগ্রহীদের ট্যালেন্ট পার্টনারশিপ কর্মসূচি থেকে প্রশিক্ষণ শেষে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ঢাকায় ইউরোপের মাত্র 7 দেশের মিশন থাকায় বাকি 20 দেশের অবস্থান জানাতে দিল্লিতে তাদের দূতাবাসের সাথে যোগাযোগ করছে ইউ মিশন। চুক্তি সই অনুষ্ঠানে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব নজরুল ইসলাম বলেন, অবৈধ অভিবাসন বন্ধে সরকার বদ্ধপরিকর। সে লক্ষ্য পূরণে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। ইউ মিশনের প্রধান চার্লস হোয়াইটলি বলেন, এই কর্মসূচি সফল হলে তার সুফল পাবে বাংলাদেশের অর্থনীতি। Congratulations to everyone.
the cardinal goal of our government remains achieving sustainable and inclusive development. And accordingly, the government has recognized the critical role of skills development in this regard. During the last 15 years, the government has taken necessary steps to expand technical and vocational education. Over the last decade, TVET sector in Bangladesh has experienced unprecedented advancement. This program, supporting a talent partnership with Bangladesh of €3 million, will provide mutually beneficial, regular and safe mobility pathways to the EU, promoting legal labour migration and contributing to the prevention and reduction of irregular migration. মালয়েশিয়ায় প্রদর্শিত হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের উপর নির্মিত মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্র। রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় রাজধানীর কুয়ালালামপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে প্রদর্শিত হয় ছবিটি, যা দেখতে ভিড় করেন ৪ শতাধিক প্রবাসী বাংলাদেশি। প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ খুরশেদ আলম কাস্তগীর। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন ভারতীয় হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি বিক্রম বর্ধন। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই কমিশনের কাউন্সিলর মোর্শেদ আলম, ফার্স্ট সেক্রেটারি জাহিদুর রহমান, প্রফেসর ডক্টর ইমদাদুল হক, কমিউনিটি নেতা মকবুল হোসেন মুকুল, কামরুজ্জামান কামাল, সিআইপি ওয়াহিদুর রহমান ওয়াহিদ সহ আর অনেকেই। বিপুল সংখ্যক প্রবাসী ছাড়াও চলচ্চিত্রটি দেখতে আসেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। সীমান্তে গোলাগুলির শব্দে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে কক্সবাজারের টেকনাফ সীমান্তে। সকাল থেকে একটানা বিকট শব্দে কেঁপে উঠেছে টেকনাফ সদর, সাবরাঙের শাহপরীর দ্বীপ, ওয়াইকং, নীলা সহ বেশ কয়েকটি এলাকায় চলে এই গোলাগুলি। গতকাল সারাদিন এর মধ্যরাতে থেমে থেমে শব্দ শুনতে পায় টেকনাফের বাসিন্দারা, ফলে বিকট শব্দে নির্ঘুম রাত কেটেছে সবার। তারা জানিয়েছেন, মিয়ানমার সীমান্তের ওপারে রাখাইন রাজ্যের মংডু শহর ঘিরে মিয়ানমার সেনাবাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির লড়াই চলছে। গতকাল দিনভর দেখা গেছে যুদ্ধ বিমানের গোলাবর্ষণ। এই পরিস্থিতিতে সকাল থেকে সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। ফিলিস্তিনের সাথে বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ, মানবিক বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম আইআইইউসি এর নতুন সেশনের ওরিয়েন্টেশনে এই মন্তব্য করেছেন তিনি। বলেছেন, বাঙালিরা যেমন স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে দেশ স্বাধীন করেছে, ঠিক সেভাবেই নির্যাতিত ফিলিস্তিনিরাও স্বাধীন রাষ্ট্রের জন্য সংগ্রামরত। দুদেশের পারস্পরিক সম্পর্ক অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ, ট্রাস্টি চেয়ারম্যান আবু রেজা নিজামুদ্দিন নদভী সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে প্রায় ২,০০০ শিক্ষার্থীকে বরণ করা হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্থায়ী মুক্তি, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে কাতারের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শাখা। বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে রাজধানীর দোহারে গ্লোরিয়া হোটেলে করা হয় এই আয়োজন। কাতার শাখা যুবদল নেতা আবদুল্লাহ মুমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ আন্তর্জাতিক সম্পাদক আর মামুন খান, যুবদল নেতা রাসেল সরকার ও মীর ইরফান সাইদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহাম্মদ রফিক, নিজামুদ্দিন বাচ্চু, মোহাম্মদ পারভেজ, রাজু ফরাজি, ইমরান রাজু, রয়েল ভুইয়া সহ আরও অনেকেই। এ সময় সরকারের বিরুদ্ধে নানা অন্যায় অনিয়মের অভিযোগ তোলেন বক্তারা। পাশাপাশি নেতাদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানানো হয়। ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে জাপানে বসবাসরত বাংলাদেশি সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ সংগঠন সর্বজনীন পূজা কমিটি। এতে সভাপতি হিসেবে বিপ্লব মল্লিক এবং সাধারণ সম্পাদক পদে অঞ্জন দাসকে নির্বাচিত করা হয়েছে। রাজধানী টোকিওর বিভিন্ন হলের এক সাধারণ সভায় উপস্থিত সভায় মতামতের ভিত্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ২ বছরের জন্য গঠন করা হয় নতুন এই কমিটির সভাপতি বিপ্লব মল্লিক মুন্সিগঞ্জের লৌহজং থানার খিদিরপাড় ইউনিয়নের ও সাধারণ সম্পাদক অঞ্জন দাস গাজীপুর সদরের বড় কায়রের বাসিন্দা। তারা দুজনেই সপরিবারে জাপানের নাগরিক। কমিটিতে সহ সভাপতি পদে নন্দ দাস, কিশোর পাল, শারমিলি ভৌমিক ও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নিরুপম দাস, সুজন সাহা, নশুতোষ সেন মনোনীত হয়েছেন। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।